একদম কচি খোকা সাজবি না। তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না? আমি সব জানি। আসলেই পুরুষ মানুষ মানেই খারাপ। আহা, হয়েছে কি সেটা তো বলবেন। সেই তখন থেকে আজে বাজে কথা বলেই যাচ্ছেন। কি করেছি আমি? কি করেছিস জানিস না? ওই মেয়েকে দেখার পর ওর গায়ের উপর উঠে যাচ্ছিলি কেন? লামিয়া কথাটা বলতেই ফাহিম নিজের মাথা চুলকাতে চুলকাতে নিজের চুলের ভাঁজে হাত গলিয়ে চিন্তা করতে লাগলো যে লামিয়া মানে তার সিনিয়র আপু তাকে কন্টিনিউ প্রশ্ন করছে। ফাহিম কেমন করে ঢং করতে দেখে লামিয়া আরো বেশি বিরক্ত হলো। লামিয়া খানিক রেগে গিয়ে ফাহিমের বাহুর উপর একটা থাপ্পড় দিয়ে বলল, কি হয়েছে? ভুলে গেছিস তুই ওই মেয়ের সাথে কি করছিলি তখন? কি নিয়ে কথা বলছিস তুই? ও হ্যাঁ, মনে পড়েছে। কি নিয়ে কথা বলবো আপু? ওই মেয়েটা আমাকে নিজে থেকে ডেকে কথা বলেছে। আমি নিজে কিছু বলিনি। তুই নিজে না বললেও মেয়ে কি পাগল নাকি গায়ে পড়ে এসে তোর সাথে কথা বলবে? আমি সত্যি বলছি আপু, আমার কথা বিশ্বাস করুন। অতি বিনয়ের সাথে ফাহিম লামিয়াকে নিজের কথা বুঝিয়ে বলার চেষ্টা করল। তবে লামিয়া কোনোভাবেই ফাহিমের কথাগুলো শোনার জন্য প্রস্তুত ছিল না। লামিয়া ফাহিমের কলেজের সিনিয়র আপু। এক কলেজে পড়াশোনা থেকে শুরু করে একসাথে বড় হয়ে ওঠা, সব কিছুই তাদের দুজনের একসাথেই হয়েছে। ফাহিম লামিয়ার জুনিয়র হওয়ার পরেও লামিয়া সবসময় ফাহিমের উপর কঠিন দৃষ্টি রাখে। বাহিরের কোনো মেয়ের সাথে ফাহিম যদি নিজের ইচ্ছায় কথা বলতে চায়, তবে ফাহিমের সেই দিনটাই হবে শেষ দিন। ফাহিম লামিয়াকে এতবার করে সত্যিটা বলার পরেও লামিয়া ফাহিমের কথায় বিশ্বাস রাখতে পারল না। ফাহিমের সাথে মিনিট খানেক আগে যে মেয়েটা কথা বলেছে, লামিয়া এখন সেই মেয়েটির পেছনে পেছনে ছুটে গিয়ে মেয়েটিকে দাঁড় করিয়ে বলে, আমি তোমার থেকে সত্যি করে জানতে চাই, ওই যে ফাহিম ছেলেটার সাথে তোমার কি কথা হয়েছে? আপু, আমি কলেজে তো নতুন, তাই আমি ক্লাসরুমটা কোথায় জানি না, তাই ওনাকে জিজ্ঞেস করেছি। ও, তুমি কি ফার্স্ট ইয়ারের? জি আপু, আমি ফার্স্ট ইয়ারে, আজই প্রথম এসেছি। ও আচ্ছা, শোনো একটা কথা, আজকের পর থেকে ওই ছেলের সাথে কোনো কথা তুমি বলবে না। আর ও যদি নিজের ইচ্ছায় তোমার সাথে কথা বলতে চেষ্টা করে, তবে আমায় শুধু বলবে, ওকে? ঠিক আছে আপু, কিন্তু আপনি ওই ছেলের পক্ষে এত কথা শোনাচ্ছেন কেন? কে হন উনি? আপনিও? আমি ওর সিনিয়র আপু। লামিয়া চুলের পেছন থেকে সানগ্লাসটা নিচের চোখের উপর দিয়ে স্টাইল মেরে বৃষ্টি নামক মেয়েটির সামনে দিয়ে চলে আসতে নিল। বৃষ্টি লামিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সিনিয়র আপু হয়ে নিজের জুনিয়র ভাইয়ের সাথে এমন কেউ করতে পারে? লামিয়াকে না দেখলে হয়তো বৃষ্টির বিশ্বাসই হতো না। ফাহিম ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে ঠায়। লামিয়া ফাহিমের সামনে এসে নিচের চোখের ওপর থেকে সানগ্লাসটা নামিয়ে নিয়ে ফাহিমের চোখের উপর নিজের চোখ রেখে বাঁকা একটা হাসির রেখা নিজের ঠোঁটের কোণে এঁকে নিয়ে বলতে লাগলো, দিয়েছে মেয়েটাকে টাইট। আশা করতেই পারি ভবিষ্যতে তোর সাথে কথা বলার মতো ভুল আর কখনো করবে না সে। আপু, তুমি এমন করলে কেন? মেয়েটা আমাকে নিয়ে এখন কি ভাববে বলো তো? মেয়েটা তোকে নিয়ে কি ভাবছে সেসব জেনে আমি কি করব? আমি সত্যি বুঝি না তুমি আসলে কি করতে চাইছো। আমাকে এমন করে সবার কাছে ছোট করে দিয়ে তোমার কি লাভ হয়? তোকে আমি ছোট করি, তাই না? আচ্ছা শোন, আমি তোকে ছোট করি তো তার কারণ কোনো বাজে মেয়ে যেন তোর দিকে না তাকায়। আমি চাই না তুই কোনো মেয়ের সাথে রিলেশনে যাস। কিন্তু কেন? সবাই তো রিলেশন করছে, আমি কেন করতে পারবো না? আমি করলে কি ক্ষতি হবে? বড্ড বেশি কথা বলছিস তুই। আমি আর তোর মুখে একটাও কথা শুনতে চাই না। সরাসরি বলছি, ভুল করেও কোনো মেয়ের সাথে কথা বলার সাহস দেখাবি না। এর ফল মোটেও ভালো হবে না। কথাটা মাথায় ঢুকিয়ে নে। লামিয়া কথাটা বলতেই হনহন করে হেঁটে চলে যেতে লাগলো। ফাহিম লামিয়ার চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। লামিয়ার জন্য ফাহিম একটা রিলেশনও করতে পারে না। রিলেশন করার কথা চিন্তা করা তো দূর, লামিয়ার জন্য কোনো মেয়ের সাথে ফাহিম কথাও বলতে পারে না। ফাহিম সাহস করে কোনো মেয়ের সাথে কথা বলতে নিতেই লামিয়া যেন কোথা থেকে ভূতের মতো চলে এসে ফাহিমের পাকা ধানে মই দিয়ে ফেলে। ফাহিম কিছু সময় আপন মনে লামিয়ার কথা চিন্তা করতেই ফাহিম ঘরে চলে যায়। ফাহিমের এই ঘোর বেশি সময় স্থায়ী হলো না। লামিয়া ফাহিমকে চিৎকার করে ডাক দিতেই ফাহিমের ঘোর কেটে যায়। লামিয়ার দিকে দৃষ্টিপাত করে ফাহিম দেখতে পেল যে লামিয়া তাকে ডাকছে। লামিয়া ফাহিমকে ডাকছে দেখে ফাহিম আর অপেক্ষা করলো না, নিশ্চুপ হয়ে ফাহিম লামিয়ার কাছে চলে যায়। ফাহিম লামিয়ার কাছে
লামিয়ার সাথে তার বাড়িতে চলে গেল। লামিয়া আর ফাহিমের বাসা পাশাপাশি, যেতে খুব বেশি হলে 10 মিনিট লাগে। ফাহিম লামিয়াকে তার বাড়িতে পৌঁছে দিয়ে নিজের বাড়ি চলে আসলো। ফাহিম রুমে প্রবেশ করতে নিতেই ফাহিমের আম্মু ফাহিমকে উদ্দেশ্য করে বলল, কি রে খোকা, তোর ফোনটা সুইচ অফ ছিল কেন? আমি কতবার কল করেছি জানিস? আম্মুর কথাটা কানে যেতেই ফাহিম একটু অবাক হয়ে গেল। আসলে ফাহিমের ফোনটা তো সব সময় অন থাকে। আচমকা ফোন সুইচ অফের কথাটা শুনে ফাহিম দ্রুত নিজের পকেট থেকে ফোনটা হাতে তুলে নিল। ফোনটা হাতে নিয়ে ফাহিম দেখলো যে সত্যি তার ফোনটা সুইচ অফ হয়ে আছে। ফাহিম নিজের ফোনটা অন করতে করতে নিজের আম্মুকে বলল, আরে আম্মু, আমি তো কলেজে ছিলাম, খেয়াল করিনি যে আমার ফোনটা অফ। সরি আম্মু। কেন কল করেছিলে? তুই কোথায় আছিস সেটা জানার জন্য মায়ের মন কত চিন্তা হয় জানিস তুই? আমাকে নিয়ে আর চিন্তা করে কি হবে? আমি এমনিতেই সবসময় ভালো থাকি আম্মু। ফাহিম আপন মনে বিড়বিড় করে বলল, যেই একটা সিনিয়র আপু আমার কপালে জুটেছে, ভালো থাকতে চাইলেও তো তার উপায় নেই। কথাটা বিড়বিড় করে বলল ফাহিম। ফাহিম বিড়বিড় করে কথাটা বলতেই ফাহিমের আম্মু ফাহিমকে উদ্দেশ্য করে বলল, তুই কি কিছু বলেছিস ফাহিম? আরে না আম্মু, আমি বললাম যে আমাকে অযথা চিন্তা করো না, আমি ঠিক বাড়িতে চলে আসবো। যেদিন সন্তানের বাবা হবি সেদিন বুঝতে পারবি মা বাবা কত চিন্তা থাকে নিজেদের সন্তানের জন্য। আমার আর বাবা হতে হবে না। যেমন করে লামিয়া আপু পেছনে লেগেছে, তাতে করে মনে হয় না আমার আর বিয়ে করা হবে। ফাহিম কথাটা আবারও ফিসফিস করে বলল। ফাহিমের ফিসফিস করে বলা কথাটা তার মায়ের কান অবধি তো পৌঁছে গেছে, তবে সেটা স্পষ্ট না, ভীষণ অস্পষ্ট। ফাহিমের ফিসফিস করে কথাটা শুনে ফাহিমের আম্মু আবারও বলে উঠল, এই তুই আবারও ফিসফিস করে কথা বলছিস? আমি তোর কথা ঠিকমতো শুনতে পাই না, একটু ভালো করে বল। আর ভালো করে বলতে হবে না, আমি এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট করব। আসছি এখন। ঠিক আছে, ফ্রেশ হয়ে রেস্ট কর, আমি তোর জন্য খাবার রেডি করছি। ঠিক আছে, তাই করো। এমনিতেই অনেক ক্ষুধা পেয়েছে। ফাহিম কথাটা বলতেই চলে যায় নিজের রুমে। ফাহিম নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ফাহিম ফ্রেশ হয়ে কিছু সময় বিছানায় শুয়ে থেকে ফেসবুকে কিছু পোস্ট দেখে অতঃপর খাবার খেতে চলে আসে। খাবার খেয়ে নিয়ে নিজের রুমে যেতেই ফাহিম দেখতে পেল তার ফোনে মেসেজ অপশনে কেউ মেসেজ করেছে। ফাহিম ফোনটা হাতে নিতেই পুরো অবাক হয়ে যায়। একটা সুন্দরী মেয়ের প্রোফাইল থেকে মেসেজ এসেছে। মেসেজটা দেখে ফাহিমের মনের ভেতর লাড্ডু ফুটে উঠল। ফাহিম খুশিতে গদগদ হয়ে মেয়েটার সাথে কথা বলতে লাগলো। 2 মিনিট কথা বলার পর মেয়েটি বলল, তুমি তো দেখি অনেক রসিক। এত রস কোথা থেকে আসে তোমার? কোথা থেকে আসবে? আমি তো ছোটবেলা থেকেই এমন রসিক। উফ, তাই? সবাই সাথে কি এমন করে কথা বলো নাকি? আরে না না, সবার সাথে কথা বলার মতো ভাগ্য কি আমার আছে? আমি বলতে চাইলেও উপায় নেই। হুমা, সে কি কথা? তুমি বলতে চাইলেও বলতে পারো না কেন? দুঃখের কথা আর কি বলবো, আমার একটা সিনিয়র আপু আছে, ওর কারণে আমি কারোর সাথে কথা বলে শান্তি পাই না, সব সময় জ্বালাতন করতে থাকে। তোমার সিনিয়র আপু তোমাকে কেমন করে জ্বালাতন করে? আমি তো বুঝতে পারলাম না বিষয়টা। আরে বজ্জাতের হাড্ডি, সব সময় আমার পেছনে লেগে থাকে। কারোর সাথে কথা বলা তো দূর, আমি যদি নিজে থেকে কোনো মেয়ের দিকেও তাকাই তাহলেই শুরু করে দেয় ধোয়া। আমি খুব বিপদে আছি। ফাহিমের কথা শুনে লামিয়া ফোনের ওপার থেকে নিশ্চুপ হয়ে যায়। ফাহিম বারবার করে মেসেজ করতে থাকে, কিন্তু ওপার থেকে কোনো জবাব আসে না। ফাহিম জানে না এই মেয়েটা আসলে কে। ফাহিম মেয়েটাকে কল করতেই মেয়েটা কলটা পিক করল। মেয়েটা কল ধরতেই ফাহিম প্রশ্নসূচক কণ্ঠে বলল, কি হলো, তুমি মেসেজ সিন করেছো অথচ রিপ্লাই করছো না কেন? কারণ আমি শকড হয়ে গেছি। তুই আমার নামে এসব কথা বলছিস? তোকে আমি 1000 বার বারণ করেছি কোনো মেয়ের সাথে কথা না বলতে। আমার কথা কানে যায় না তোর, তাই না? লামিয়ার রাগী কণ্ঠস্বর ফাহিমের কানে আসতেই ফাহিমের হাত পা ঠান্ডা হয়ে যায়। ফাহিম ভাবতেও পারেনি যে লামিয়া এমন ফেক আইডি দিয়ে তার সাথে এমন করে কথা বলবে। ফাহিম চমকে গিয়ে লামিয়াকে উদ্দেশ্য করে বলে, লামিয়া আপু তুমি ছিলে? আমি তো ভেবেছি। চুপ, একটা কথা বলবি না। তুই যে একটা নিচু চরিত্রের লোক সেটা তো আমি এখন বুঝতে পারছি। আমার কাছে এখন সবটা ক্লিয়ার হয়ে গেছে। আপু তুমি আমাকে ভুল ভাবছো, আমি আসলেই মজা করছিলাম একটু। আমার সাথে কখনো এমন করে কথা বলেছিস? এত রস তোর ভেতর?
আজ শুধু আমি তোদের বাড়ি আসি, তারপর দেখিস কি হয়। কি হয় মানে? আপু আমি সত্যি এখন কিন্তু ভয় পাচ্ছি খুব। আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো কোনো মেয়ের সাথে কথা বলবো না। কোনো মেয়ের সাথে কথা বলার জন্য বেঁচে তো থাকতে হবে। আজ তোর প্রাণটাই আমি নিয়ে ফেলবো, ফাজিল ছেলে একটা। তার লামিয়া কথাটা শেষ করতেই ফাহিমের মুখের উপর ফোনটা কেটে দিল। লামিয়া কলটা কেটে দিতেই ফাহিম ভয় পেয়ে গেল। এই লামিয়া যেই পরিমাণে রাগী, ফাহিমকে একদম শেষ করে ফেলবে সে। ফাহিমের ভয়ে কলিজা শুকিয়ে যাচ্ছে। কি হতে চলেছে তার সাথে কিছু মাথায় আনতে পারছে না ফাহিম। বিকেলের দিকে লামিয়া ফাহিমের বাড়ি চলে আসলো। লামিয়া ফাহিমের বাড়িতে আসতেই চিৎকার করে ফাহিমকে ডাকতে লাগলো। ফাহিম লামিয়ার চিৎকার শুনে নিচের রুমে ঢুকে গুটিসুটি হয়ে থাকলো। মাথাটা কেমন যেন করছে তার। লামিয়া ফাহিমকে ডেকে না পেয়ে চলে আসলো ফাহিমের রুমে। লামিয়া ফাহিমের রুমে এসে দেখতে পেল ফাহিম বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে আছে। ফাহিমকে এমন করে শুয়ে থাকতে দেখে লামিয়া ফাহিমকে উদ্দেশ্য করে বলল, এই জানোয়ার, এমন করে এখন মরার মতো পড়ে আছিস কেন? চল উঠে বস। আপু আমি অসুস্থ, আমার শরীরটা ভালো নেই। আহারে কি সুন্দর কথা, এখন আমি এসেছি বলে অসুস্থ হয়ে গেছিস তাই না? না আপু, আমি সত্যি বলছি, আমার মাথা ব্যথা করছে ভীষণ। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করে দিব? তোর মতো জানোয়ারকে আমি ক্ষমা করে দিলে কেমন করে হবে? আমি তোকে ক্ষমা করতে পারবো না। প্লিজ আপু, আমি ভুল করেছি, আমার ভুলটাকে ক্ষমা করে দিয়ে আমায় একটু সুযোগ দাও। আমি আর কখনো এমন ভুল করলে পরে। আমি না বুঝতে পারি না তোর কেন এত মেয়েদের সাথে কথা বলতে ইচ্ছে করবে। কেন রে, কিসের জন্য? আমিও না বুঝতে পারি না কেন তুমি আমার পেছনে লেগে থাকো। নিজেও তো রিলেশন করো না, আর আমাকেও করতে দাও না। আমার জীবন কি এমন করেই যাবে? আমার তো মন চায় কারোর ভালোবাসা পেতে। ফাহিমের কথাটা শোনা মাত্রই লামিয়ার মুখের ওপর থেকে রাগী ভাবটা চলে যায়। লামিয়া হঠাৎ করে শান্ত হয়ে গেল ফাহিমের কথাটা শুনে। ফাহিম লামিয়াকে শান্ত হয়ে যেতে দেখে বিছানা থেকে খানিক উঠে বসে লামিয়াকে উদ্দেশ্য করে আবারও বলল, প্রতিটা ছেলে মেয়ে চায় কারোর ভালোবাসা। এটা কি কোনো পাপ নাকি? ওরে ফাহিম, আমি সত্যি একটা গাধা। তা না হলে এই সহজ কথাটা বুঝতে এত বিলম্ব করতাম না। আপু তুমি সব কিছুতেই সিরিয়াস, আমারও এটা ভালো লাগে, কিন্তু সত্যি তো এটাই যে এটা ঠিক না। আমাদের সবারই একটা ব্যক্তিগত লাইফ আছে, আমরাও আমাদের মতো করে সময় কাটাতে চাই। এটা তো তোমার বোঝা উচিত, তাই না? সত্যি এটা আমাদের বোঝা উচিত। আমি বুঝতে পারিনি, ক্ষমা করে দিস আমায়। আর কখনো আমি তোকে এসব বিষয় নিয়ে কিচ্ছু বলবো না। আজ থেকে তোর যেটা খুশি সেটাই তুই করতে পারবি। লামিয়া কথাটা শেষ করতেই কান্না করতে করতে ফাহিমের রুম থেকে বেরিয়ে যায়। লামিয়ার চোখের পাতায় লোনা জল দেখে ফাহিমের বুকের ভেতরটা কেঁপে উঠল। লামিয়া কখনো সহজে কাঁদে না। লামিয়া সিরিয়াস কিছু হলেই কান্না করে। লামিয়ার কথা চিন্তা করে ফাহিমের বুকটা হু হু করে কেঁদে উঠল। পরদিন সকালে ফাহিম নিজের বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যায় লামিয়ার বাড়ির সামনে। ফাহিম লামিয়ার বাড়ির সামনে গিয়ে লামিয়াকে ডাকতে লাগলো। দুবার হাঁক ছেড়ে ডাকার পর লামিয়া নিজের রুম থেকে বাইরে এসে ফাহিমকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বলল, কি হয়েছে? এমন করে ডাকছিস কেন আমায়? তো কি করব, আজ কি কলেজে যাবেন না আপনি? আমায় নিয়ে তোর এত ভাবতে হবে না। আমি তোর কেউ না, তুই আর কখনো আমায় ডাকতে আসবি না। লামিয়া আপু, আই এম রিয়েলি সরি। আমি না সত্যি মন থেকে আপনার কাছে ক্ষমা চাইছি আপু। প্লিজ আপনি রাগ করবেন না, আমায় ক্ষমা করে দিন। দেখ ফাহিম, আমি তোর মুখ থেকে না আর একটাও কথা শুনতে চাই না। আমি আমার কথা তোকে বলে দিয়েছি, আমাকে আর কখনো বিরক্ত করবি না। কিন্তু আপু আমি তো আপনাকে। আমি বললাম তো আমার সাথে আর একটাও কথা বলবি না তুই। সো প্লিজ আমাকে আর বিরক্ত করবি না, যা। লামিয়া নিজের কর্কশ কণ্ঠস্বর দ্বারা ফাহিমকে তার বাড়ির সামনে থেকে তাড়িয়ে দিল। ফাহিম কিছুতেই বুঝতে পারছে না যে লামিয়া তার সাথে এমন ব্যবহার করছে কেন। যদিও ফাহিম লামিয়ার মনে আঘাত দিয়েছে ঠিক, লামিয়ার অপছন্দের জিনিসগুলো ফাহিম বারবার করেছে, কিন্তু তার মানে এই না যে লামিয়া একদম ফাহিমকে নিজের কাছ থেকে সরিয়ে দিবে। ফাহিম মন খারাপ করে নিজের কলেজে ফিরে আসলো। লামিয়ার জন্য মনটা কেমন যেন অদ্ভুত আচরণ করছে ফাহিমের। ফাহিম ক্লাসরুমে বসে নিজের ফোন থেকে লামিয়ার কিছু পিক দেখতে লাগলো। লামিয়াকে ফাহিম ভালোবাসে
কিন্তু সেটা ফাহিম নিজেও জানে না। তবে হ্যাঁ, লামিয়াকে ছাড়া ফাহিম ভালো নেই। ফাহিম বেশ কিছু সময় ধরে নিজের ফোন ঘাটাঘাটি করে, আর এই সময় ফাহিমের পাশে এসে বসে বৃষ্টি। বৃষ্টি ফাহিমের পাশে বসে ফাহিমকে উদ্দেশ্য করে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে, হেই হাই, কেমন আছো ফাহিম? বৃষ্টির কণ্ঠস্বর আচমকা কানে আসতেই ফাহিমের ঘোর কাটে। ফাহিম হক চুকিয়ে উঠে বৃষ্টির দিকে দৃষ্টিপাত করে নিজের শুকনো মলিন ঠোঁট জোড়াখানিক প্রসারিত করে মুচকে হাসে ঠোঁটের উপর টেনে বৃষ্টিকে উদ্দেশ্য করে বলে, আরে বৃষ্টি, তুমি কি অবস্থা তোমার? এই চলছে। তা তোমার সিনিয়র আপু কোথায়? আজ দেখছি না যে। আরে লামিয়া আপু রাগ করেছে, তাই আজ আর কলেজে আসেনি। যাক, ভালো হয়েছে। সবসময় তোমাকে উনি নিজে চোখে চোখে রাখেন। আমি বুঝি না জুনিয়রের সাথে কেউ এমনটা কি জন্য করে। জি, তুমি বুঝবে না, এটা আমি বুঝি আর জানিও। ও তবে আর যাই বলো, সিনিয়র হয়ে উনি তোমার সাথে যেটা করেছে সেটা কিন্তু মোটেও ঠিক না। ওনার ন্যাকামি দেখলে আমার মাথা খারাপ হয়। লামিয়াকে নিয়ে বৃষ্টির বলা এমন সব কথা ফাহিমের মোটেও পছন্দ হলো না। ফাহিম সরাসরি বৃষ্টিকে সম্পূর্ণ কথা বলার পূর্বে থামিয়ে দিল, আর বৃষ্টিকে উদ্দেশ্য করে বিরক্তির সুরে বলল, এই বৃষ্টি থামো না, আমি লামিয়া আপুর নামে আর কিছু শুনতে চাই না, প্লিজ। বুঝতে পেরেছি। বাই এনি চান্স তোমার কষ্ট হচ্ছে না তো ওনাকে নিয়ে কথা বলছি দেখে? আচ্ছা বৃষ্টি, আমি এখন উঠছি, তুমি ক্লাস করো, ওকে? আরে ফাহিম, রাগ করো কেন? আমি তো এমনিতেই বলেছিলাম। ফাহিম, ফাহিম বৃষ্টির একটাও কথা শুনতো না। যেখানে ফাহিম বারবার করে বৃষ্টিকে বারণ করছে লামিয়াকে নিয়ে কোনো কিছু যেন সে না বলে, তারপরেও বৃষ্টি নিজের কথা দ্বারা ফাহিমকে আঘাত করতেই থাকলো। এইসব কিছু ফাহিম সহ্য করতে পারেনি, তাই ফাহিম নিজের ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। ফাহিম ক্লাসরুম থেকে বেরিয়ে যাবার পর বৃষ্টি কিছু একটা চিন্তা করে ফাহিমের পেছনে পেছনে ছুটতে লাগলো। বৃষ্টি ফাহিমের কাছে এসে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে ফাহিমকে উদ্দেশ্য করে বলল, কি হলো? তুমি এমন করে চলে আসলে কেন? আমি সরি বললাম তো, তারপরেও এত অভিমান কেন? অভিমান না, আমি যেটা পছন্দ করি না সেটা নিয়ে কেউ বারবার কথা বললে আমি এড়িয়ে যাই, এটা নতুন না। বুঝতে পেরেছি। দেখো ফাহিম, আমরা কিন্তু চাইলেই ভালো বন্ধু হতে পারি। আমাদের মাঝে ভালো একটা সম্পর্কও হতে পারে। ভালো বন্ধু হতে পারি, কিন্তু আমার একটু সময় লাগবে। আমি হুট করে কারোর সাথে বন্ধুত্ব করতে পারি না। আচ্ছা ঠিক আছে, তা কতদিন সময় লাগবে তোমার? সেটা সময় হলেই জানতে পারবে। আসছি, কেমন? ফাহিম কথাটা শেষ করতেই হন হন করে বৃষ্টির সামনে দিয়ে চলে যায়। বৃষ্টি ফাহিমের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঠোঁটের ওপর এক চিলতে হাসির উদয় হলো। বৃষ্টির ঠোঁটের কোণে লেপ্টে থাকা এই হাসির কারণ কি, সেটা এক রহস্য। ফাহিম রিকশায় চড়ে নিজের বাড়িতে এসে মনমরা হয়ে শুয়ে থাকে। বিকেলের দিকে ফাহিম নিজের ফোন থেকে লামিয়াকে কল করে। দুবার রিং হতে হতে কল কেটে যাওয়ার পর তিনবারের সময় লামিয়া কলটা পিক করলো। লামিয়া কলটা পিক করার সাথে সাথে ফাহিম লামিয়াকে উদ্দেশ্য করে বলে উঠল, দুবার কল করলাম কিন্তু পিক করলেন না কেন আপু? কোনো সমস্যা হয়েছে কি? কেন কেন পিক করতে হবে? আমি না তোকে বলেছি আমাকে বিরক্ত করবি না, তারপরও কেন আমাকে বিরক্ত করছিস তুই? আমি তো আপনাকে বিরক্ত করতে চাই না আপু, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আমার সাথে তোর কোনো কথা নেই। তোর এখন কথা বলার অনেক মানুষ আছে, তাদের সাথে কথা বল, তারাই তোর কাছের লোক। আমি তোর পর, আমার সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আপু, আপনি আমার সাথে এমন করে কথা বলছেন কেন? কি করেছি আমি? কি করছিস সেটা তো আমি তোকে জিজ্ঞেস করব, তুই না। আচ্ছা বল তো, কি ক্ষতি করেছিলাম আমি তোর, যে কারণে আমার সাথে এমনটা করেছিস তুই? আমি আপনার কি ক্ষতি করেছি আমি তো সেটাই বুঝতে পারছি না। আপু প্লিজ একটু খোলাসা করে কথা বলুন। সরি রে, তোর সাথে কথা বলার মতো মুড আমার এখন নেই। কলটা কেটে দে, না হলে আমি আমার নাম্বারটাই চেঞ্জ করে ফেলবো। সত্যি বলছি আপু, আজ আপনি যা করছেন তা আমার বোধগম্য হচ্ছে না। তবে একটা কথা বলতে চাই, আজ আপনি আমাকে এমনভাবে এড়িয়ে গিয়ে আমাকে যে কষ্ট দিচ্ছেন সেটা কোনোদিনও আমি ভুলবো না। রাখছি। ফাহিম নিজের বলা কথাটা শেষ করতেই কলটা কেটে দিল। কলটা কেটে দিয়ে নিজের ফোনটা বিছানার ওপর ছুঁড়ে ফেলে দিয়ে ফাহিম কান্না করে ফেলল। পুরুষ কান্না করে না, পুরুষের চোখে লোনা জল মানায় না। তবে প্রিয়জনের আঘাতগুলো যখন বুক আর সইতে পারে না, তখন চোখের জল
মুখের কথা হয়ে বেরিয়ে আসে। ফাহিম জানে না কি এমন অপরাধ হয়েছে তার, যার কারণে লামিয়ার থেকে এমন করে এড়িয়ে চলছে। তবে এইটুকু ফাহিম নিশ্চিত যে কোনো একটা ঝামেলা তো হয়েছে, যে কারণে ফাহিমের সাথে লামিয়া এমন ব্যবহার করছে। ফাহিম কি করে সেই কারণটা খুঁজে বের করবে সেটা ফাহিমই নিজেও জানে না। ফাহিম শুধুমাত্র চিন্তা করছে তার সাজানো স্বপ্নগুলো একটু একটু করে ভেঙে যাচ্ছে। ওইদিকে লামিয়া নিজেও কান্না করে চলেছে। আসলে তারা দুজনকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছে। তাদের দুজনেরই এই ভালোবাসা অপ্রকাশিত। এই ভালোবাসা প্রকাশিত ভালোবাসার থেকে অনেক বেশি কঠিন। এই ভালোবাসার গভীরতা মাপার শক্তি সবার নেই। ফাহিম লামিয়া দুজনেই অপ্রকাশিত ভালোবাসা বিরহে চলছে। তাদের মনের এই দহন চিৎকার করে প্রকাশ করছে। তাদের দুজনের মাঝের তৃতীয় কেউ চলে এসেছে। সারা রাত বুকের ভেতর যন্ত্রণা নিয়ে সকালবেলা ফাহিম কলেজে এসে উপস্থিত হলো। ফাহিম কলেজের গেট দিয়ে প্রবেশ করতে বৃষ্টি কোথা থেকে যেন উড়ে এসে ফাহিমকে জড়িয়ে ধরল। আচমকা বৃষ্টির এমন কাছে ফাহিম পুরো শকড হয়ে যায়। ফাহিম এসব কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না। বৃষ্টি ফাহিমকে জড়িয়ে ধরে খুশিতে গদগদ হয়ে গিয়ে ফাহিমকে উদ্দেশ্য করে বলে, ওফ, তুমি এতক্ষণে এসেছো? জানো আমি তোমার পথ চেয়েছিলাম এতক্ষণ। বৃষ্টি, এসব কি? আমাকে ছাড়ো প্লিজ, লোকে দেখছে। আরে দেখুক লোকে, তাতে কি? আজ আমি অনেক খুশি। উফ, ইচ্ছে করছে তোমাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিই। বৃষ্টি প্লিজ কন্ট্রোল করো নিজেকে। তুমি হয়তো ভুলে যাচ্ছ আমরা দুজন জাস্ট ফ্রেন্ড। না, আমার আজ জন্মদিন। আজকে কিন্তু পার্টিতে আসতেই হবে, তা না হলে আমি কিন্তু অনেক রাগ করব। ফাহিম বৃষ্টির কথায় কিঞ্চিত অবাক হলো। জন্মদিন জীবনের এমন কোনো গুরুত্বপূর্ণ দিন যে এটা প্রকাশ করতে গিয়ে জড়িয়ে ধরতে হবে? একটা সাধারণ বিষয় নিয়ে এত হাইপার বৃষ্টি? এই বিষয়টা মনের মাঝে একটা প্রশ্নের সৃষ্টি করলো ফাহিমের। ফাহিম বৃষ্টির থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে নিজের ভ্রু কুঁচকে ফেলল। ক্যাম্পাসের দিকে দৃষ্টিপাত করতেই ফাহিম দেখতে পেল লামিয়াকে। লামিয়া একটা দেয়ালের সাথে খানিক হেলান দিয়ে দাঁড়িয়ে ফাহিম আর বৃষ্টির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। লামিয়ার চোখ মুখ লাল হয়ে আছে। দূর থেকে দেখে বেশ বোঝা যাচ্ছে যে লামিয়া প্রচণ্ড কান্না করেছে। ফাহিম বৃষ্টির সামনে থেকে সরে গিয়ে লামিয়ার দিকে এগিয়ে আসলো। ফাহিম লামিয়ার দিকে এগিয়ে এসে লামিয়ার সামনে দাঁড়ালো। বেহায়ার মতো ফাহিম আবারও লামিয়াকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, আপু আপনি এসেছেন? ফাহিম কথাটা বলতেই লামিয়া নিজের সর্বশক্তি দিয়ে ফাহিমের গালে ওপর সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। লামিয়ার থাপ্পড় গালের উপর পড়তেই ফাহিম ভীষণ রকম অবাক হয়ে গেল। লামিয়া হঠাৎ করে এমন একটা কাজ করলো কেন? ফাহিম ঠিক বুঝতে পারল না। ফাহিম হকচকিয়ে গিয়ে নিজের এক হাত গালের উপর রেখে লামিয়ার দিকে দৃষ্টিপাত করল। কলেজের সবাই লামিয়া আর ফাহিমের দিকে তাকিয়ে আছে। লামিয়ার আগে ফুঁসতে ফুঁসতে তাতে দাঁত চেপে ফাহিমকে উদ্দেশ্য করে বলল, ছোট লোক, নির্লজ্জ ছেলে, ভরা ক্যাম্পাসের ভেতরে একটা মেয়েকে জড়িয়ে ধরে এখন আবার আমার সাথে নাটক করতে এসেছিস? আপু আপনি ভুল করছেন। আমি এখানে কোনো নাটক করতে আসিনি। আমি এসেছি আপনার সাথে একটু কথা বলতে। চুপ, একদম চুপ। ওই মুখে আর একটাও কথা যেন আমি না শুনি। আমার সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। যার সাথে রাত কাটিয়ে এসেছিস তাকে কোলে তুলে নিয়ে থাক, নোংরা ছেলে একটা। লামিয়া নিজের বলা কথাটা শেষ করতেই হন হন করে নিজের ক্লাসের দিকে ছুটে চলে যায়। ফাহিম এবারও লামিয়ার কথায় শকড হলো। লামিয়া বারবার কোন মেয়ের কথা বলছে সেটাই তো ফাহিমের কাছে পরিষ্কার নয়। ফাহিম আপন মনে ভাবতে লাগলো তার মনের মাঝে শ্রেষ্ঠ প্রশ্নের উত্তরগুলো কে দিতে পারে। ঠিক এমন সময় ফাহিমের মাথায় একটা প্ল্যান আসলো। ফাহিম নিজের চোখের পাতায় জমে থাকা লোনা জলটুকু মুছে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সত্যি তো তাকে বের করতেই হবে। ফাহিম দৌড়ে ছুটে নিজের ক্লাসে এসে বৃষ্টিকে ক্লাসে দেখতে পেল না। ফাহিম বৃষ্টিকে খুঁজতে লাগলো। এইদিক ওদিক সম্পূর্ণ ক্যাম্পাস খোঁজার পরেও ফাহিম বৃষ্টি দেখা পেল না। ফাহিম খানিক ক্লান্ত হয়ে গিয়ে একটা গাছের আড়ালে গিয়ে বসলো। ফাহিম গাছের আড়ালে বসার মিনিট খানিক পর বৃষ্টি আবারও ক্যাম্পাসে প্রবেশ করলো। ফাহিম বৃষ্টিকে ক্যাম্পাসের ভেতর দেখে বসা থেকে উঠে বৃষ্টির কাছে চলে আসলো। বৃষ্টির কাছে এসে দাঁড়াতেই ফাহিমকে দেখে বৃষ্টি কৌতূহলী কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? এমন করে ঘেমে গোসল করে ফেলেছো কেন? তেমন কিছু না। তুমি কোথায় গিয়েছিলে? ও, আমি তো একটু আমার কাছে গিয়েছিলাম। কেন, কি হয়েছে ফাহিম? ওই লামিয়ার সাথে কি তোমার দেখা হয়েছে? উফ, তোমাকে আমি কতবার বলেছি যে ওই মেয়ের নাম আমার সামনে
মুখে আনবে না? আমার কথা কি তোমার কানে যায় না? ও শিট, সরি, আসলে আমি ভুলে গেছিলাম গো। আচ্ছা বলো না কি হয়েছে? তুমি এমন রেগে আগুন হয়ে আছো কেন? কারণ আমি তোমাকে আজ নিজের মনের কথা বলতে চাই। ফাহিমের কথাটা কানে আসতেই বৃষ্টি একটু অবাক হলো। হঠাৎ করে ফাহিমের মধ্যে এত পরিবর্তন কোথা থেকে আসলো সেটাই বৃষ্টি বুঝতে পারছে না। বৃষ্টি অবাক হয়ে গিয়ে ফাহিমকে উদ্দেশ্য করে বলে উঠল, ফাইন, তুমি ঠিক আছো তো? মানে আমাকে তুমি নিজের মনের কথা বলতে চাইছো? হুম, আমি তোমাকে আমার মনের কথা বলতে চাইছি। তোমার কি একটু সময় হবে? আরে বোকা, আমার সময় হবে না। আমি তোমার কথা শোনার জন্য ব্যাকুল হয়ে আছি। তোমার যা ইচ্ছে হয় তাই বলো। আমি লামিয়া আপুর থেকে দূরে সরে আসতে পেরেছি, তার জন্য সত্যি আমি অনেক খুশি। আমি চাই তোমার সাথে আমার যেই সম্পর্কটা আছে সেটা আরো গভীর করতে। ফাইন, সত্যি বলছো? সত্যি তুমি আমাকে নিজের আপন করতে চাইছো? আমি তোমাকে মিথ্যা কেন বলবো? বিশ্বাস করো বা না করো, সত্যি তো এটাই। আমি তোমার সাথে আরো বেশি ক্লোজ হতে চাই। ওহ ফাহিম, আমি যেন আজ নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। উফ, চলো আমার সাথে। বৃষ্টি ফাহিমের হাত শক্ত করে চেপে ধরে নিজের সাথে করে ফাহিমকে নিয়ে চলতে লাগলো। ফাহিম জানে না যে বৃষ্টি তাকে নিয়ে কোথায় যাচ্ছে, তবে এইটুকু ফাহিম ঠিক বুঝতে পারছে যে লামিয়া আর তার এত বছরের সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়ার পেছনে বৃষ্টি কোনো না কোনোভাবে যুক্ত আছে। বৃষ্টি ফাহিমকে নিয়ে সোজা চলে আসে কলেজের কমন রুমে। ক্লাস টাইম শুরু হয়েছে, তাই কমন রুমটা একদম ফাঁকাই আছে। ফাহিমকে কমন রুমে নিয়ে আসার পর বৃষ্টি কমন রুমের দরজাটা বন্ধ করে দিয়ে ফাহিমকে উদ্দেশ্য করে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলতে লাগলো, এবার বলো ফাহিম, কি জানতে চাও? তুমি যা জিজ্ঞেস করবে আমি তাই বলবো। আমাকেও কি তুমি পছন্দ করো? মানে আমাদের দুজনের মাঝে কি কোনো সম্পর্ক হতে পারে? আরে পরে মানে, আমি তো তোমাকে পেতেই এত সব কাজ করেছি। শুধুমাত্র আমি আপন হতে চাই কিনা সেটা জিজ্ঞেস করছো? হুম, করছি। কারণ আমারও তো জানা লাগবে যে তুমি আমাকে পাওয়ার জন্য কি কি করেছো। হ্যাঁ, দেখো ফাহিম, আমি তো চাই তোমাকে সব কিছু খুলে বলতে, তবে আমার মনটা কেন যেন সায় দিচ্ছে না। আমি চাইছি না এখনই সবটা তোমাকে বলতে। ও, তার মানে তুমি আমাকেও নিজের কোনো কথা বলবে না? এই এই আমি তোমার আপনজন। ফাহিম কথাটা অভিমানী সুরে বলল। ফাহিমের অভিমানী কণ্ঠস্বর শুনে বৃষ্টি একটু বিচলিত হয়ে পড়ল। বৃষ্টি চায় না ফাহিম তার কোনো কথায় কষ্ট পাক, অভিমান করুক। বৃষ্টি ফাহিমের দিকে আরো কিছুটা এগিয়ে এসে ফাহিমের গালের ওপর নিজের হাত জোড়া রেখে ফাহিমকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলতে লাগলো, এই ফাহিম প্লিজ, তুমি আমার উপরে অভিমান করো না। আসলে আমি যা করেছি তা তোমাকে নিজের কাছে পাওয়ার জন্য করেছি, বিশ্বাস করো আমায়। আমিও তো তোমার থেকে সেটাই জানতে চাই। যাকগে, বাদ দাও। আমি কখনো তোমার আপনজন হয়ে উঠতে পারবো না, এটাই সত্যি। আরে এই বোকা ছেলে, আমি সেটা কখন বললাম? আচ্ছা শোনো, আমি তোমাকে সব কিছু বলবো, কিন্তু তার আগে আমাকে কথা দাও, আমার উপরে অভিমান করবে না, আমাকে ভুল বুঝবে না। কথা দিলাম তোমাকে আমি ভুল বুঝবো না। বলো তুমি। আসলে তুমি তো জানো আমি লামিয়াকে প্রথম থেকেই পছন্দ করতাম না। তোমাকে আমি পছন্দ করি, আর এই কারণে আমি চাইতাম যে তুমি আর লামিয়া এক হয়ে থাকো। তাই আমি লামিয়াকে তোমার থেকে দূরে সরিয়ে দিতে আর তোমাকে আমার আপন করতে আমি। বৃষ্টি একে একে নিজের পেটের সমস্ত কথা ফাহিমকে বলতে লাগলো। ফাহিম নিজেও বৃষ্টির সব কথা মন দিয়ে শুনতে লাগলো। বৃষ্টি লামিয়াকে মোটেও পছন্দ করে না। যখন বৃষ্টি দেখতে পেল লামিয়া ফাহিমকে নিয়ে খুব বেশি সিরিয়াস, তখন থেকেই বৃষ্টি বুঝতে পেরেছিল যে লামিয়ার জন্য কখনো সে ফাহিমকে পাবে না নিজের করে। ফাহিমকে নিজের করে পেতে হলে বৃষ্টিকে অবশ্যই তাদের দুজনকে আলাদা করতে হবে, আর সেটা করাটা খুব একটা সহজ না। তাই বৃষ্টি নিজের মাথায় একটা প্ল্যান আনলো। প্ল্যানটা হলো বৃষ্টি সকলের চোখে এটাই প্রমাণ করবে যে বৃষ্টি আর ফাহিম একে অপরের সাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়েছে। বৃষ্টি ভালো করেই জানতো তার এই কথাটা কেউ বিশ্বাস করবে না যদি না সে উপযুক্ত প্রমাণ দিতে পারে। আর তাই কিছু এডিট করা ভিডিও, ফোন কল, মেসেজ আর ছবি এইগুলো দিয়ে সকলকে বোকা বানিয়ে বৃষ্টি ফাহিমের থেকে লামিয়াকে আলাদা করেছে। ফাহিম
বৃষ্টির এই নিচু চিন্তা ভাবনা প্ল্যান শোনার পর হয়ে গেল। নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না ফাহিম। সত্যি বৃষ্টি এতটা নিচ? ফাহিম বৃষ্টির কথাগুলো শুনতে শুনতে একটা ঘোরের মাঝে হারিয়ে গেল। বৃষ্টির এই ঘোর কাটলো যখন বৃষ্টি ফাহিমের বুকের উপর আলতো করে মৃদু ধাক্কা দিল। বৃষ্টি আলতো করে ধাক্কা দিতেই ফাহিম নিচের ঘোর কাটিয়ে ফেলল। বৃষ্টি ফাহিমের দিকে দৃষ্টিপাত করে কৌতূহলী কণ্ঠে বলল, কি হলো? কোথায় হারিয়ে গেলে? না, কোথাও না। আমি জাস্ট চিন্তা করছি তোমার মাথায় এত নিকৃষ্টতম প্ল্যান আসলো কি করে। শোনো, ভালোবাসা আর যুদ্ধ এই দুইটাতে কোনো নিয়ম চলে না, সব কিছু করা যায়। তাই বলে সকলের চোখে আমাকে ছোট করে দিবে তুমি? এমন করে ছোট করে দিয়ে আমাকে আপন করবে? হ্যাঁ করব। আমি ছোট বড় বুঝি না, আমি শুধুমাত্র বুঝি আমার ভালোবাসা আমি চাই, আর সেটা পাওয়ার জন্য আমি সব করতে পারবো। বৃষ্টি নিজের কথাটা শেষ করতেই ফাহিম বৃষ্টির চোখের দিকে তাকালো। একটা বাঁকা হাসি রেখা নিজের ঠোঁটের উপর এঁকে নিয়ে ফাহিম সজোরে একটা থাপ্পড় মারলো বৃষ্টির কাঁধের ওপর। বৃষ্টি ফাহিমের থাপ্পড়ে তাল সামলাতে না পেরে ফাহিমের সামনে থেকে খানিক দূরে সরে গেল। বৃষ্টি ফাহিমের সামনে থেকে সরে যাওয়ার পর ফাহিম বৃষ্টিকে উদ্দেশ্য করে ভীষণ তাচ্ছিল্যকর কণ্ঠে বলতে লাগলো, ছি ছি ছি, আমি তো আগে আজ করতে পেরেছিলাম যে এখানে কোনো না কোনোভাবে তুমি যুক্ত আছো। তা না হলে আমার সিনিয়র আপু কখনো আমার সাথে এমন করে কথা বলবে না। ফাহিম, এসব কি কথা বলছো? এখন তো উনি আর তোমার মাঝে কোনো সম্পর্ক নেই। আমি তোমাকে ভালোবাসি, তুমিও তো আমাকে নিজের আপন। বৃষ্টি সম্পূর্ণ কথাটা বলতে পারলো না। তার আগেই ফাহিম বৃষ্টির মুখটা নিজের দুই হাত দিয়ে চেপে ধরে বৃষ্টিকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলল, চুপ একদম, একটাও কথা বলবি না তুই, নষ্টা মেয়ে একটা। আমি কখনো আমার ভালোবাসা তোর মতো কাউকে দিব না, বুঝলি? ওই মুখে আমার নামটাও উচ্চারণ করবি না তুই। ফাহিম, আমার মুখ ছেড়ে দাও, ব্যথা লাগছে। তাই না? খুব লাগছে বুঝি? ফাহিম, তুমি আমাকে জানো না, আমি যেমন তেমন তোমাকে পেতে নিজেকে ছোট করতে পারি, ঠিক তেমন আরো অনেক কিছু করতে পারি। কি করবি তুই? তোর এই সামান্য ব্যথা সহ্য হচ্ছে না? একবার ভেবে দেখ আমার কতটা কষ্ট হয়েছে লামিয়া আপুর ব্যবহারে। ভেবে দেখেছিস? আমি অনেক কিছুই ভেবেছি, তবে সেটা হয়তো তুমি নিজেও ভাবতে পারোনি। বৃষ্টি নিজের কথাটা শেষ করতেই একটা ঝটকা দিয়ে নিজেকে ফাহিমের বাঁধন থেকে ছাড়িয়ে নিল। ফাহিম ঠায় দাঁড়িয়ে আছে। ফাহিমের চোখ জোড়ার রক্ত চক্ষু ধারণ করে আছে। এই দিকে বৃষ্টিও কোনো অংশে কম না। বৃষ্টি নিজেও ফাহিমের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। বৃষ্টি ভেবেছিল হয়তো অবশেষে সব ঝামেলাকে সে শেষ করতে পেরেছে, কিন্তু না, ফাহিম যে এমনটা করবে সেটা বৃষ্টি খানিক আজ করতে পারলেও বিশ্বাস করেছিল ফাহিমকে। তাই তো সব সত্যি ফাহিমকে বলে দিল সে। কিন্তু এমন করে বাসার টান বদল হয়ে যাবে সেটা যেন বৃষ্টির কল্পনার অতীত ছিল। বৃষ্টি নিজের জামা কাপড় নিচে টান দিয়ে ছিঁড়ে ফেলতে লাগল। বৃষ্টির এমন কাজ দেখে ফাহিম নিজের ভ্রু কুঁচকে ফেলল। বৃষ্টি ফাহিমের চোখের দিকে নিজের অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে দাঁতে দাঁত চেপে ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হ্যাঁ, আমি জানি তুই কখনো আমার হবি না, আজকের পর থেকে তুই নিজেও কারোর হবি না। বৃষ্টি, এসব কি করছো? দেখো, সত্যি সবসময় সত্যির জয় হয়। ততদিন তোর সব কিছু শেষ হয়ে যাবে। তুই নিজেও জানিস না আমি কি করতে পারি। আমি জানি। এখন আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তুই আসলে কতটা নীচ। আমার সাথে তুই যা ইচ্ছা হয় করতেই পারিস। আমার বিশ্বাস আছে লামিয়া আপু কখনো আমাকে ভুল। যেই মেয়েটা আমার সামান্য এডিট করা জিনিস দেখে তোকে ছেড়ে দেয়, সে এইসব দেখার পরে মানবে না তো হতেই পারে না। বৃষ্টির কথাগুলো শোনার পর ফাহিম অকথ্য হাসল। বৃষ্টি ফাহিমের ঠোঁটের কোণে হাসির ঝলক দেখে আরো বেশি রেগে যায়। নিজের ইগোর কারণে বৃষ্টি এখন যেটা খুশি করতে পারে। বৃষ্টি ফাহিমকে ফাঁসাতে নিজের জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলে চিৎকার করে সাহায্য চাইতে শুরু করলো। ফাহিম এই সুন্দর নাটকটা নীরবে দেখতে থাকলো। ফাহিমের ভীষণ ভালোই লাগছে এইসব কিছু।
বৃষ্টির চিৎকার শুনে কলেজের সবাই দরজা ধাক্কাতে লাগলো। আর একটা সময় দরজা ভেঙে যায়। বৃষ্টি দৌড়ে কমন রুম থেকে বাইরে চলে যাওয়ার পর সবাই ফাহিমকে রুমের ভেতর দেখতে পেয়ে কিছু একটা আজ করতে পারলো। কলেজের সবাই প্রায় ওইখানে চলে এসেছে। লামিয়া বৃষ্টির এমন অবস্থা দেখে রাগে গজগজ করতে করতে কমন রুমের ভেতর প্রবেশ করে ফাহিমকে দেখার পর দৌড়ে ফাহিমের দিকে এগিয়ে এসে ফাহিমের শার্টের কলার চেপে ধরল। ফাহিমের শার্টের কলার চেপে ধরে লামিয়া ভীষণ কর্কশ কণ্ঠে ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ছোট লোক, একটা মেয়ের সাথে এমন করার সাহস হলো কি করে তোর? শার্টের কলার ছেড়ে কথা বলুন। তাছাড়া সত্যি না জেনে কাউকে দোষারোপ করা উচিত নয়। আমি সত্যি জেনেই দোষারোপ করছি। তাছাড়া এসব দেখার পর আমি কেন? সবাই এটা বলবে যে তোর আর এই মেয়ের মাঝে কিছু তো একটা হয়েছে। দেখুন আপু, আপনি কিন্তু আমার মাথা খারাপ করছেন। আমাকে কি আপনার বিশ্বাস হয় না? না হয় না, তুই একটা চরিত্রহীন কাপুরুষ তুই। তাই তো একটা অসহায় মেয়েকে এমন করে ধর্ষণের চেষ্টা করেছিস। তাই তার মানে আপনিও এটা বিশ্বাস করেছেন যে আমি ওই মেয়েটাকে এসব করেছি? হ্যাঁ করেছি। বল কেন করেছিস এমন? তোকে তো পুলিশ। লামিয়া সম্পূর্ণ কথাটা বলে শেষ করার আগেই কলেজের কয়েকজন ছেলে এসে ফাহিমকে মারতে লাগলো। ফাহিম চুপচাপ মার খেয়ে যাচ্ছে, মুখ থেকে একটাও কথা বের হচ্ছে না তার। ফাহিমকে নীরবে এমনভাবে মার খেতে দেখে লামিয়া কান্না করতে লাগলো। লামিয়ার চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ফাহিম মার খাচ্ছে। মার খেতে খেতে ফাহিমের মুখ থেকে অনেকটা পরিমাণ রক্ত বেরিয়ে এসেছে। ফাহিম মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়তেই লামিয়া একটা চিৎকার করে উঠে নিজেও মাটিতে পড়ে যায়। ফাহিমের সেই দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। ফাহিমের মাথায় শুধুমাত্র একটাই কথা ঘুরছে, আর সেটা হলো লামিয়া নিজেও ফাহিমকে বিশ্বাস করতে পারল না। ফাহিমকে এত ভালো করে এত কাছ থেকে দেখার পরেও লামিয়া কি করে অন্য সবার মতো ফাহিমকে অবিশ্বাস করতে পারল। অনেকটা সময় মার খাওয়ার পর কলেজের প্রিন্সিপাল চলে আসলো কমন রুমে এসে উনি সকল ছাত্রদের সরে যেতে বললেন। ওনার সাথে পুলিশও এসেছে। প্রিন্সিপাল স্যার ফাহিমের সামনে হাঁটু গেড়ে বসে ফাহিমকে উদ্দেশ্য করে বলল, জি ফাহিম, আমি তোমাকে কত ভালো ভেবেছি, আর তুমি কিনা এক ধাক্কায় আমার সব ভাবনা মিথ্যা করে দিলে। সবাই যখন আমাকে দোষী হিসেবে মেনেই নিয়েছেন, তখন আমি আর কি বলবো? মানে আমি তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না। বোঝার কি আছে? দেখুন স্যার, আমাকে কি নির্দয়ভাবে মারা হয়েছে। আমি নিজের পক্ষে একটাও কথা বলতে পারিনি, আর না কেউ শুনতে চেয়েছে। একটা মেয়ে যা বলবে তাই সত্যি। ফাহিম, বাজে কথা বলো না। একটা মেয়ে কখনো নিজের মান সম্মান নিয়ে অভিনয় করতে পারে না। প্রিন্সিপাল স্যারের কথা শুনে ফাহিমের ভীষণ হাসি পেল। আজকাল এমন দৃশ্য অহরহ দেখা যায়। ব্যক্তিগত শত্রুতা আর নিজের ইগোকে স্যাটিসফাইড করতে নিজের সন্তানকে খুন করা থেকে শুরু করে নিজের প্রতি ক্ষতি করতেও মানুষ দুবার চিন্তা করে না। সেই দুনিয়ায় কিনা প্রিন্সিপাল স্যার এমন কথা বললেন। সত্যি ফাহিমের না হেসে থাকার আর উপায় থাকলো না। ফাহিমকে হাসতে দেখে প্রিন্সিপাল স্যার একটু সিরিয়াসভাবে বলল, তুমি এখানে থাকলে অনেক সমস্যা হবে। তাছাড়া কলেজের ছেলেমেয়েরা তোমাকে নিয়ে নানা ধরনের কথা বলছে বাইরে। পুলিশ তোমাকে নিয়ে গেলে তুমি নিরাপদ থাকবে, তা না হলে যে কোনো সময় একটা। স্টপ স্যার, থামুন। আপনি আর একটাও কথা বলবেন না। আমি যে অপরাধ করিনি তার অজুহাতে আমার সাজা হবে, সেটা আমি মানতে পারবো না। মানে এত কিছু করার পরও তুমি বলবে তুমি কিছুই করনি? আমাকে একটু উঠতে সাহায্য করুন। ফাহিমের কথাগুলো ভীষণ রকম অদ্ভুত লাগছে প্রিন্সিপালের কাছে। প্রিন্সিপাল ভীষণ রকম অবাক হয়ে গেছে ফাহিমের কথাবার্তা শুনে। ফাহিম আসলে কি বলতে চাইছে? তাছাড়া এখানে সব কিছুই তো ফাহিমের বিরুদ্ধে। এখানে ফাহিম আর কি প্রমাণ করতে চাইছে? ফাহিমকে দুজন পুলিশ ধরে কোনো মতে দাঁড় করালো। ফাহিম নিজের পায়ে ঠিক মতো দাঁড়াতে পারছে না, আর পারবেই বা কেমন করে? এত মার খাবার পরেও কি কেউ আর ঠিক মতো দাঁড়াতে পারে? ফাহিম অনেক কষ্ট করে সোজা হয়ে দাঁড়িয়ে কমন রুম থেকে বাহিরে বেরিয়ে এলো। ফাহিম বাহিরে বেরিয়ে এসে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলল, আপনাদের মতো আমিও একজন শিক্ষার্থী। আমার উপর আপনাদের হয়তো অনেক অভিযোগ আছে। টাকার দুটো দিক হয়,
যেমন একজন মানুষের আমি আজ আপনাদের সামনে সবটা পরিষ্কার করতে চাই। তারপর যদি আপনাদের মনে হয় আমি অপরাধী, তাহলে আমার বিচার আপনাদের হাতে হবে। ফাহিমের এমন কথা শোনার পর সবাই নিজেদের মধ্যে কথা বলা শুরু করলো। বৃষ্টির এমন অবস্থা দেখার পর কারো মনে ফাহিমের জন্য বিন্দুমাত্র মায়া হচ্ছে না। সেখানে ফাহিম নিজের সাফা গেছে, সব কিছু মিলিয়ে সকলের মনের মাঝে দোটানার সৃষ্টি হলো। ফাহিম নিজের ফোনটা বের করে কলেজের মাইকের সামনে নিজের ফোনটা অন করে ভয়েস রেকর্ড অন করে দিল, যেখানে ফাহিম আর বৃষ্টির প্রতিটা কথা রেকর্ড করা হয়েছে। ফাহিম শুধুমাত্র লামিয়াকে সত্যিটা জানাতে আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে এবং বৃষ্টির ছল সম্পর্কে লামিয়াকে জানাতে এই রেকর্ড করে। কিন্তু অবাক করার বিষয় হলো এখন সেই রেকর্ডটা সকলের চোখে নির্দোষ হিসেবে প্রমাণ করতে কাজে দিবে। ফাহিমের করা এই রেকর্ডটা বেশ কাজে দিল। ফাহিম নিজের রেকর্ড করা অডিওটা সবাইকে শোনাতেই সবার মনের মাঝে এক এক করে সমস্ত ভুল ভাবনা ভেঙে যেতে লাগলো। ফাহিম নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। এত লোকের ভিড়ের মাঝে ফাহিমের চোখে জোড়া লামিয়াকে ঠিক খুঁজে নিল। ফাহিম লামিয়ার দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেল লামিয়ার কান্না করছে। যদিও লামিয়ার চোখে জল এখন একটু ফাহিমের মনকে শান্তি দিতে পারছে না, বরং লামিয়ার দিকে দৃষ্টিপাত করতেও কেমন যেন নিজের কাছে লজ্জা লাগছে। ফাহিম বৃষ্টির দিকে তাকাতেই দেখতে পেল বৃষ্টির মুখের ওপর থেকে খুশিটা উবে গেল। বৃষ্টি হয়তো এসবের জন্য মোটেও প্রস্তুত ছিল না। অডিও শেষ হতে প্রিন্সিপাল স্যার ফাহিমের কাছে এসে ফাহিমের কাঁধের উপর নিজের হাত রেখে পিঠ চাপড়ে ফাহিমকে উদ্দেশ্য করে বলল, আমি জানতাম ফাহিম তুমি কখনো ভুল করতে পারো না, আমার বিশ্বাস ছিল, কিন্তু কোনো একটা কারণে সেই বিশ্বাসটা তোমার উপর ধরে রাখতে পারিনি আমি। স্যার, আমাদের সমস্যাটাই তো এটা, আমরা সব সময় নিজের চোখের দেখা জিনিসগুলো মন থেকে বিশ্বাস করি, আসল সত্যিটা জানার প্রয়োজন বোধ করি না। স্যারের কথা শেষ হতেই ফাহিম ঠোঁটের উপর মুচকি হাসির রেখা উদয় হলো। ফাহিম আবারও সকলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আজ আপনাদের আঘাত আমার শরীরে লেপ্টে আছে। বিশ্বাস করুন, আঘাতের কারণে কষ্ট হচ্ছে না আমার কষ্ট হচ্ছে আপনাদের বিশ্বাস দেখে। যাই হোক, আমার ভাগ্যে হয়তো এটাই ছিল। ফাহিম সকলের সামনে থেকে চলে যেতে নিল। ওইদিকে সাধারণ শিক্ষার্থীরা এবার বৃষ্টির উপর খেপে গেল। ফাহিমের দিকেও কয়েকজন ছেলে দৌড়ে এসে ফাহিমকে সরি বলল, কিন্তু তাতে কি হবে? যে আঘাত তারা ফাহিমকে দিয়েছে সেটা তো আর মুছে যাবে না। ফাহিম ক্যাম্পাস থেকে বেরিয়ে আসতে নিতেই আচমকা ফাহিমের হাত পেছন থেকে কেউ একজন ধরল। ফাহিমের হাত ধরতেই ফাহিম থমকে যায়। ফাহিম থমকে গিয়ে নিজের ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকালো। ফাহিম পেছনে ফিরে তাকাতেই দেখতে পেল লামিয়াকে। প্রচন্ড রকম কান্না করছে লামিয়া। লামিয়ার চোখে জল দেখে ফাহিমের বুকটা কেন যেন কেঁপে উঠল। ফাহিমের মনটা যথেষ্ট শক্ত থাকলেও এখন কেন যেন নিজেকে শক্ত রাখতে পারছে না সে। লামিয়া কখনো ফাহিমকে বিশ্বাস করেনি। একজন কাছের মানুষকে সবসময় পর্যবেক্ষণ করার পরেও তাকে বিশ্বাস করতে না পারাটা ব্যর্থতা। অপরাধ সবাই করে, কিন্তু তাই বলে এই নয় যে কাছের মানুষটা সত্যিকার অর্থে অপরাধ করেছে কিনা সেটা যাচাই না করেই মন গড়াভাবে তাকে অভিযুক্ত করা। ফাহিম একটা হ্যাচকা টান দিয়ে লামিয়ার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। ফাহিম নিজের হাত লামিয়ার হাত থেকে ছাড়িয়ে নিতেই লামিয়া কান্না ভেজা কণ্ঠে ফাহিমকে উদ্দেশ্য করে বলল, ফাহিম, তোর কাছে ক্ষমা চাইবার মুখ আমার নেই। আমি তোকে শুধুমাত্র একটাই কথা বলতে এসেছি, প্লিজ আমাকে একটা সুযোগ দে। আমি আর কখনো। থামুন, আপনি আমার সাথে একটাও কথা বলবেন না। ভালোবাসার মানুষকে বিশ্বাস করতে হয়। অন্য সবাই আঙুল তুলতেই পারে, তাই বলে সেও আঙুল তুলবে না, এটা হতে পারে না। ফাহিম, বিশ্বাস কর, ওই মেয়েটা এমনভাবে সবকিছু বলছিল যে আমি পারিনি তোর উপর বিশ্বাস রাখতে। এখনও রাখতে হবে না, আর কখনো আমাকে বিশ্বাস করতে হবে না আপনাকে। আসছি আমি। ফাহিম, কোথায় যাচ্ছিস? প্লিজ আমার কথাটা শোন, তুই এমন করে চলে যেতে পারিস না। আমি এমন করে না তেমন করে আমার কোনো কিছুতে আপনাকে আমি ইনভলভ করতে চাইছি না। প্লিজ আমাকে আমার মতো ছেড়ে দিন। ফাহিম, আজ যদি তুই আমাকে ছেড়ে চলে যাস তাহলে কিন্তু অনেক খারাপ কিছু হয়ে যাবে। লামিয়া কথাটা বলতেই থমকে গেল। ফাহিম লামিয়ার মুখ থেকে এমন কথা শোনার পর আচমকা ফাহিমের চোখে জোড়া রক্তবর্ণ ধারণ করল। লামিয়া বেশ ভালো করেই জানে ফাহিম কখনো লামিয়ার ক্ষতি চায় না।
আর এখন যদি লামিয়া ফাহিমকে সেটা নিয়ে ব্ল্যাকমেইল করে তবে ফাহিম লামিয়ারকে মাফ করে দিবে। লামিয়ার কথাটা শেষ করতেই ফাহিম ধুম করে লামিয়ার দিকে এগিয়ে এসে লামিয়ার কোমরের উপর নিজের হাত জোড়া রেখে লামিয়াকে একটা হ্যাচকা টান দিয়ে নিজের শরীরের সাথে লামিয়াকে লেপ্টে নেয়। ফাহিমের এমন ব্যবহার দেখে লামিয়া অবাক হয়ে গিয়ে ফাহিমের চোখের ওপর নিজের চোখ রাখল। ফাহিম রাগে গজগজ করতে করতে লামিয়াকে উদ্দেশ্য করে বলল, আপনি বলতে চাইছেন যে আপনি নিজের ক্ষতি করবেন, রাইট? একদম তাই করব। যেখানে আমাকে তুই এমন করে অপরাধী করে চলে যাচ্ছিস সেখানে আমি নিজের ক্ষতি করবই করব। আমি কাউকে অপরাধী করিনি, আপনি নিজের কর্মফল ভোগ করছেন। আর একটা কথা, কখনো আপনি আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করবেন না, কারণ আমি এটা পছন্দ করি না। তুই করিস বা না করিস সেটা আমার দেখার বিষয় না। এইমাত্র বললি না ভালোবাসার মানুষ, হ্যাঁ আমি তোকে ভালোবাসি নিজের জীবনের থেকেও বেশি। আর কি করলে বুঝবি সেটা? আমি জানতাম সব, আর আমিও আপনাকে ভালোবেসেছি, কিন্তু আমার ভাগ্য আমাকে বুঝিয়ে দিয়েছে আপনি আমার জন্য না। তাই না? ঠিক আছে, আমাকে ছেড়ে দে, তুই নিজের মতো চলে যা, আমিও আর কিচ্ছু তোকে বলবো না। ফাহিম কথাটা শেষ করতেই লামিয়াকে ছেড়ে দিয়ে হনহন করে চলে যেতে লাগল। ওইদিকে লামিয়া ফাহিমের দিকে নিজের গাল ফুলিয়ে তাকিয়ে আছে। ফাহিমের উপরে এখন কেমন যেন তীব্র রাগ জমেছে তার। লামিয়া পারছে না ফাহিমকে নিজের সর্বশক্তি দিয়ে আটকে নিতে, কারণ লামিয়া নিজেই এই পরিস্থিতি ক্রিয়েট করেছে। এখন তাকে একটু কষ্ট আর আঘাত সহ্য করতেই হবে। ফাহিম একা সবকিছু সহ্য করবে আর লামিয়া করবে না, সেটা তো আর হতে পারে না। লামিয়া ফাহিমকে চলে যেতে দেখে পেছন থেকে চিৎকার করে ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, চলে যাচ্ছিস? ঠিক আছে যা, আমিও আর তোকে আটকাবো না, কিন্তু একটা কথা মাথায় রাখিস, এই দিন তো দিন না, আরো দিন আছে, আমি এত সহজে তোকে ছাড়বো না। লামিয়ার কথাগুলো বিপরীতে ফাহিম একটাও কথা বলল না, শুধুমাত্র লামিয়ার দিকে পেছন ফিরে এক ঝলক দৃষ্টিপাত করে আবারও নিজের মতো চলতে শুরু করলো ফাহিম। লামিয়া আবারও ফাহিমকে উদ্দেশ্য করে বলল, কান খুলে শুনে রাখিস, আমি তোর বউ হব মানে হবই হব, দেখি আমাকে কে আটকায়। ভালোবাসা এত সহজ না, ঠিক আছে? ফাহিম নিজেই বাড়িতে এসে নিজের রুমে বসে আছে। ফাহিমের আম্মু নিজের ছেলের শরীরের এমন অবস্থা দেখে ভীষণ রকম চিন্তিত হয়ে পড়ে। ডক্টর এসে ফাহিমকে দেখে যাওয়ার পর কিছু মেডিসিন ফাহিমকে দিয়ে গেল। ডক্টর চলে যাওয়ার পর ফাহিম নিজের আম্মুকে জড়িয়ে ধরল। ফাহিম কিন্তু নিজের আম্মুকে এখনো নিজের সাথে ঘটে যাওয়া কোনো কিছুই বলেনি। ফাহিমের আম্মু যদিও বারবার করে ফাহিমকে জিজ্ঞেস করেছে যে আসলে কি হয়েছে, কিন্তু ফাহিম নীরব থাকে। ফাহিম নিজের আম্মুকে জড়িয়ে ধরে রাখতে ফাহিমের আম্মু ভীষণ রকম কান্না করতে থাকে। ওনার চোখের জল ফাহিমের মনকে আরো বেশি অশান্ত করে তুলল। ফাহিম নিজের আম্মুর চোখের জল মুছিয়ে দিয়ে আম্মুকে উদ্দেশ্য করে বলল, আম্মু, আমি আর পড়াশোনা করব না, আমি পড়াশোনা ছেড়ে দিতে চাই। কিন্তু কেন? কি হয়েছে সেটা তো আমাকে বলবি। হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছিস তুই। কিছু জিনিস এমনটাই হয়, মাঝে মাঝে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেকে নিতে হয়। আচ্ছা ঠিক আছে, তা বল, পড়াশোনা বাদ দিয়ে কি করবি তুই? কি করার প্ল্যান আছে এখন? আমি বিজনেস করব। আমার ইচ্ছা নেই এসব পড়াশোনার পেছনে ছোটার। আমার এখন বিজনেস করার ইচ্ছা জেগেছে। তুমি বাবার সাথে কথা বলে নাও। আমি কেন কথা বলতে যাব? তুই নিজে গিয়ে বলতে পারিস না? তাছাড়া এটা তো কোনো বাজে সিদ্ধান্ত নয়, তোর বাবাও খুশি হবে। জি, আমি সেটাই করব। রাতের দিকে খাবার টেবিলে বসে ফাহিম নিজের বাবার সাথে বিজনেস করা নিয়ে কথা বলতে লাগল। ফাহিমের বাবা যদিও প্রচণ্ড রাগে, তবে নিজের সন্তানের বিষয়ে সে প্রচণ্ড মায়াবে। ফাহিমের বাবা মিস্টার ফয়সাল তালুকদার নিজের ছেলের কথা শুনে কিছু সময় আপন মনে চিন্তা করে দেখলো যে আসলে বিষয়টাতে তার কি বলা উচিত। একটা ছেলেকে সব সময় সফল হতেই হয়, এই সমাজ কখনো ব্যর্থতাকে মেনে নেয়নি। ফাহিম যখন এখন থেকে নিজেকে প্রস্তুত করতে চাইছে, তখন তার ইচ্ছেকে এড়িয়ে যাওয়াটা কোনো দিক দিয়ে মঙ্গলময় হবে না। তাছাড়া ফাহিম এই প্রথম নিজের বাবার কাছে কিছু জিনিস মুখ ফুটে নিজেই বলেছে। সে হিসেবে ফাহিমের বাবা মিস্টার ফয়সাল তালুকদারের কর্তব্য হলো নিজের ছেলের সফলতার আগুনে ঘি ঢেলে দেওয়া, কারণ ফয়সাল তালুকদার খুব ভালো করেই জানে তার ছেলে হেরে যাওয়ার পাত্র নয়। ফয়সাল তালুকদার নিজের ছেলের কথা মেনে নিয়ে আর তাদের অফিসে গিয়ে নিজেদের বিজনেস সামলাতে বলল। ফাহিম
এই কথার সাথে দ্বিমত করলো না, কারণ নিজেদের বিজনেস বড় করে তোলার থেকে নতুন করে একটা বিজনেস শুরু করাটা একটু কঠিন হবে তার জন্য। ফাহিম রাতের খাবার শেষ করে নিজের রুমে যেতেই দেখতে পেল ফাহিমের ফোনে বেশ অনেকগুলো কল এসেছে লামিয়ার ফোন থেকে। ফাহিম লামিয়ার নাম্বারটা দেখার পর আর কিছু ভাবলো না, ফোনটা বিছানার উপর ফেলে দিতেই আবারও কল চলে আসলো। ফাহিম কলটা কেটে দিতে গিয়েও পারল না, কলটা পিক করতেই ওপার থেকে লামিয়া ফাহিমকে অবাক করে দিয়ে বলে উঠল, ওগো, কি করছিলে এতক্ষণ? আমি যে তোমাকে কল করে করে কান্না করে করে বাড়ি ঘর সাগর করে ফেলেছি, সেটা কি তুমি দেখছো না? লামিয়া আপু এসব কী ধরনের কথা বলছেন আপনি? ছি, নিজের হবু স্ত্রীকে কি কেউ আপু বলে ডাকে? তাছাড়া তুমি কি ভুলে গেছো আমাদের মাঝে একটা সম্পর্ক আছে অনেক আগে থেকে? সেই সম্পর্কের জন্য আমি তোমাকে এইসব বলে ডাকছি জান। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে না আপনি এখন খুব বেশি বেশি করে ফেলছেন? খুব বেশি মানে? আমি তো এখনো কিছুই শুরু করলাম না, তাতেই তোমার খুব বেশি মনে হতে লাগলো? বলে তুমি এমন কেন? আমি কেমন সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি আপনাকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আপনি যা ইচ্ছা হয় করুন, কিন্তু আমার মনের মাঝে আর কখনো ঠাঁই আপনি পাবেন না। না পেলেও সমস্যা নাই, কথায় আছে পরিশ্রম ছাড়া সফল হয় না কেউ। আমিও করব পরিশ্রম, তোমাকে আমি ঠিক জয় করব জান। ঠিক আছে, চেষ্টা করতে থাকুন, রাখছি এখন। এই দাঁড়াও দাঁড়াও, আমার কথা তো এখনো শেষ হলো না। তোমার এত তাড়া কেন? উফ, কি বলবেন বলুন তাড়াতাড়ি, আমার কাজ আছে। রাতে আবার কি কাজ? তাছাড়া একটা কথা কি তুমি জানো না যে নিজের হবু স্ত্রীর সাথে সব সময় ভালোভাবে কথা বলতে হয়? এমন করে কথা বললে কিন্তু আমি খুব রাগ করব। হয়েছে, আমি বুঝতে পেরেছি, কলটা রাখছি, ভালো থাকবেন। এই ফাহিমের বাচ্চা, তুই কলটা কেটে দিয়ে দেখ, আমি তাহলে এক্ষুনি তোর বাড়িতে এসে তোর হাত পা ভেঙে। উফ, কাজের কথা বলা থাকলে বলুন, বুঝতেই তো পারছেন আমি আপনার সাথে কথা বলতে চাইছি না, তারপরে আপনি সেই জোর করে চলেছেন। সব বুঝতে পারছি। আচ্ছা, শুনলাম আগামীকাল থেকে অফিসে যাবে, এটা কি সত্যি নাকি? সেটা জেনে আপনি কি করবেন? সত্যি হোক বা মিথ্যা আমার বিষয় আমি বুঝে নিব, আমাকে নিয়ে এত বেশি আগ্রহ দেখাতে হবে না। উফ, সোজা একটা কথা জিজ্ঞেস করলাম, সেটা বলতেও এত সমস্যা? ইচ্ছা করছে এখনই চলে আসি। সকাল 8টা থেকে বিকাল 4টা অবধি অফিস, রাখছি এখন। ফাহিম শিডিউলটা বলে ফোনটা সাথে সাথে রেখে দিল। ফাহিমের এমন সব পাগলামো সত্যি ভীষণ রকম শান্তি দেয় লামিয়াকে। প্রথমে তো ফাহিম লামিয়ার সাথে কথাই বলতে চাইছিল না, অথচ একটু বাদেই নিজে থেকে সব কিছু বলতে লাগল। ভালোবাসা একেই বলে প্রিয়তমার উপর বা প্রিয় মানুষটির উপর অভিমান করা যায়, তবে তার থেকে কখনো নিজেকে আলাদা করা যায় না। ভালোবাসার মাঝে যে সত্যি আছে সেটা কখনো দুজন ভালোবাসার মানুষকে আলাদা হতে দেয় না, এক সূত্রে বন্দি করে রাখে দুটির হৃদয়কে। ফাহিম কিছু ফাইলপত্র ঘেটে ঘুমিয়ে পড়ল। সকালবেলা নিজের বাবার সাথে অফিসে গিয়ে সকলের সাথে পরিচিত হয়ে নিল ফাহিম। সেই সাথে কিছু নতুন প্রজেক্টও সাবমিট করলো ফাহিম। ফাহিমের প্রজেক্টগুলো দেখে ফাহিমের বাবা ভীষণ রকম অবাক হয়ে গেল। প্রথম দিনেই ফাহিম এমন কিছু করবে সেটা যেন তার বাবা আজ করতেও পারেনি। বিকেলের দিকে ফাহিম নিজের কেবিনে বসেছিল, ঠিক এমন সময় ফাহিমের ফোনটা ভীষণ শব্দ করে বেজে উঠল। ফাহিম ফোনটা হাতে নিতেই দেখতে পেলেও লামিয়া কল করেছে। ফাহিম কলটা পিক করলো না। মিনিট 2 কল আসার পর আচমকা কল আসা বন্ধ হয়ে গেল। ফাহিম একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ল্যাপটপ অন করতেই ফাহিমের অফিসের কেবিনের সামনে থেকে লামিয়ার কণ্ঠস্বর ভেসে এল। লামিয়া গেটের সামনে দাঁড়িয়ে ফাহিমকে উদ্দেশ্য করে বলছে, স্যার, আসতে পারি? লামিয়ার কণ্ঠস্বরটা কানে আসতেই ফাহিম হকচকিয়ে উঠল। ফাহিম লামিয়ার দিকে দৃষ্টিপাত করে কৌতূহলী কণ্ঠে লামিয়াকে উদ্দেশ্য করে বলল, এ কি, আপনি এখানে কেন? ওমা, এটা কেমন প্রশ্ন? কোথায় আমি এসেছি দেখে আমাকে ধন্যবাদ দিয়ে আমাকে জড়িয়ে ধরবে, তা না করে প্রশ্ন করছো এখানে কেন? শুনুন, আমি এখানে আপনার সাথে ভালো করে মিষ্টি কথা বলার জন্য আসিনি, আমি এখানে কাজ করতে এসেছি। তো করো কাজ, আমি কি তোমাকে একবারও বলেছি যে কাজ করতে না? উফ, আপনি দেখছি অনেক বড় মাথা ব্যথা আমার, এখন আপনি আসতে পারেন। ও হ্যালো, আমি আসতে পারি মানে? অলরেডি আমি এখানে এসে পড়েছি। আমি বলতে চাইছি আপনি এখন এখান থেকে যেতে পারেন। কেন যাব? আমাকে যেতে বলার তুমি কে? মানে আমার কেবিনে এসে আমাকে প্রশ্ন করছেন আমি কে? মানে ফাইজলামি হচ্ছে আমার সাথে? কিসের ফাজলামি?
আমি এখন আমার শ্বশুরের ব্যবসা প্রতিষ্ঠানে এসেছি, আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার স্বামীর চেম্বারে। আপনার কোনো কথা শোনার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। ফাহিম লামিয়ার কথা শুনে নীরব হয়ে গেল। ফাহিম বেশ বুঝতে পারছে যে লামিয়ার সাথে তর্ক করে সে পেরে উঠবে না, তাই আর কোনো কথা না বলে ফাহিম নিজের কাজে মন দিল। এদিকে ফাহিমকে থেমে যেতে দেখে লামিয়ার মনটাও অদ্ভুত আচরণ করে উঠল। লামিয়া তো চাইছে ফাহিম যেন তার সাথে কথা বলে, আর কথায় কথায় মায়ার টানে ফাহিমের মনটা ভালো হয়ে যায়, আর ফাহিম তাকে ক্ষমা করে দিয়ে নিজের বুকে টেনে নেয়। কিন্তু এখানে তো কেস ভিন্ন হয়ে গেল। লামিয়া পা টিপে টিপে ফাহিমের দিকে এগিয়ে এসে কোনো কথা না বলে ধুম করে ফাহিমের কোলের উপর বসে পড়ল। লামিয়া ফাহিমের কোলের উপর বসে পড়তেই ফাহিম চমকে উঠল। এই কোন লামিয়াকে দেখছে সে? নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না ফাহিম। লামিয়ার সাথে দু একদিনের পরিচয় ছিল না ফাহিমের। ফাহিম কখনো লামিয়াকে তার এত কাছে আসতে দেখেনি, কিন্তু আজ সেই লামিয়া তার কোলের উপর। না, ফাহিম এসব কিছু হালকাভাবে নিতে পারছে না। ফাহিমের হাত পা কাঁপছে। কেউ এসে যদি তাদের এমন অবস্থায় দেখে ফেলে তবে আর রক্ষা নেই। ফাহিম লামিয়াকে নিজের কোলের উপর থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে লাগলো। লামিয়া সেই দিকে কোনো খেয়াল নেই। লামিয়া আরো ভালো করে আরাম করে বসলো ফাহিমের কোলের উপর। ফাহিম এবার ভীষণ রকম চমকে গিয়ে লামিয়াকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বলে উঠল, এসব কি হচ্ছে? আপনি আমার কোলের উপর এসে বসেছেন কেন? এটা কি সোফা নাকি? উফ, তুমি চাইছো আমি সোফায় গিয়ে বসি? আমার চাওয়া না চাওয়াতে কি আসে যায়? বসতে হলে সবাই তো সোফায় গিয়ে বসে, এখানে কি কেউ বসে? খুন করে দিব না এখানে বসলে? এটা আমার স্বামীর কোল, এখানে আমি বসতে পারি, অন্য কেউ না। দেখুন আপু, আপনি কিন্তু নিজের লিমিট ক্রস করছেন। আমি কিন্তু অনেক রেগে যাচ্ছি। এই একদম চুপ, এই চুপ একদম। বড়দের মুখে মুখে তর্ক করলে একটা থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দিব। বেয়াদব, আদর করে আমার কোমর জড়িয়ে ধর। মানে আমি আপনার আপু, প্লিজ এমন করিয়েন না। এই শালা কে আপু? তোর সাথে নরম গলায় কথা বলে দেখি মাথায় উঠে যাস। তোকে টাইট কি করে দিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আপু, আপনি কিন্তু এবার আমাকে জোর করছেন। আমাকে ফোর্স না করে প্লিজ নিজ দায়িত্বে আমার থেকে দূরে থাকুন। ইস, এত সহজ নাকি? তুই বলবি আর আমি তোর কথা শুনবো? কখনো না। আমি বলবো, তুই শুনবি, বুঝেছিস? মানে কি? আমি না সত্যি আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এত খুঁজতে হবে না। আমাকে বিয়ে করবি কখন সেটা আমাকে আগে বল। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। পারবি না মানে? এই পারবি না মানে কি? আমি শুনতে পাইনি, কি বলেছিস তুই? উফ, আমি বললাম আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি আপনাকে যেতে বলেছি। আপনি এখন চলে যান। আমি যাব না বললাম না? দেখি আজ আমি এখান থেকে না গেলে কি হয়। লামিয়া ফাহিমের কোলের উপর বসে ঠায় জেদ ধরে বসে থাকলো। ফাহিম বারবার করে লামিয়াকে নিজের কোলের উপর থেকে উঠে যেতে বলছে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। লামিয়ার একটাই কথা, হয় ফাহিম তাকে বিয়ে করবে, না হয় সে এখানেই বসে থাকবে। বেশ কিছু সময় ফাহিম লামিয়াকে নিজের কোলের উপর থেকে সরিয়ে দিতে চেষ্টা করতে আচমকা ভুল করে লামিয়ার ঘাড়ের সাথে নিজের ঠোঁট জোড়া লেগে গেল ফাহিমের। ফাহিমের ঠোঁটের স্পর্শ লামিয়ার ঘাড়ের উপর পড়তেই লামিয়ার সারা শরীর ক্ষেপে উঠল। লামিয়া মোটেও প্রস্তুত ছিল না যে তার সাথে ফাহিমের এমন কিছু হবে। ফাহিম নিজের ঠোঁট লামিয়ার ঘাড়ের উপর থেকে সরিয়ে নিয়ে লামিয়াকে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা গলায় বলল, সরি, আমি আসলে খেয়াল করতে পারিনি। উফ, ইচ্ছে করে নিজের হবু স্ত্রীকে কিস করে এখন বলছো তুমি জানো না? ইচ্ছে করে করনি। পাগল আমি? আমি এখন রেগে আছি, আর রেগে থাকার পর সেই আমি কিনা তোমায় কিস করব? কেন কেন? আমাকে এমনি এমনি কিস করা যায় না কেন? তাছাড়া আমার সাথে প্রেম করতে হাজার লোক উপচে পড়ে, আর তুমি তো আমার কোলের উপর উঠে বসে আছো। কিস থেকে শুরু করে সব করতে ইচ্ছে করবে, সেটা আমি জানি। কাজ নেই আমার আর, মানে আমার চরিত্র এটা এতটাও খারাপ না যে আপনাকে দেখে। ফাহিম সম্পূর্ণ কথাটা বলে শেষ করার আগেই ফাহিমের সাথে এমন একটা ঘটনা ঘটে গেল যে ফাহিম বাকরুদ্ধ হয়ে গেল। লামিয়া আজ মনে হচ্ছে ঠাই পণ করে এসেছে যে যে করেই হোক ফাহিমের অভিমান ভাঙিয়ে তবে সে বাড়ি ফিরবে। লামিয়া নিজের ঠোঁট যুগল দিয়ে ফাহিমের ঠোঁট জোড়া শক্ত করে চেপে ধরে পাগলের মতো করে চুমু খেতে লাগলো। ফাহিম লামিয়ার এমন কাজে পুরো থ হয়ে যায়।
ফাহিম যেন স্বপ্নেও কল্পনা করেনি তার সাথে এমন কিছু হয়ে যাবে। ফাহিম একটা ঘোরের মাঝে হারিয়ে গেল। ওইদিকে লামিয়া নিজের মনের আনন্দে ফাহিমের ঠোঁট দুটো আপন মনে চুষে খেতে লাগলো। ফাহিম আর নিজের অভিমান ও জেদের মাঝে থাকতে পারলো না। আর থাকবে বা কেমন করে? এমন একটা বজ্জাত সিনিয়র আপু যদি গার্লফ্রেন্ড হয় তবে কি আর নিজেকে সামলে রাখা যায়? ফাহিম নিজেও লামিয়ার সাথে সমান তালে রেসপন্স করতে লাগলো। দুজন একে অপরের মাঝে হারিয়ে গেছে প্রায়। এমন গভীর ভালোবাসার বন্ধন যদি কোনো সম্পর্কের মাঝে থাকে তবে সেই সম্পর্কের মাঝে কখনো ফাটল ধরবে না। লামিয়া বেশ কিছু সময় ধরে ফাহিমের ঠোঁটের ওপর ভালোবাসা এঁকে দেওয়ার পর আলতো করে ফাহিমের ঠোঁট জোড়া ছেড়ে দিল। লামিয়া ফাহিমের ঠোঁট জোড়া ছেড়ে দিতেই ফাহিম ও লামিয়া দুজনেই ভীষণ রকম হাঁপাতে লাগলো। ফাহিমের চোখ মুখ লাল হয়ে গেছে, সেই সাথে লামিয়ারও। ফাহিম লামিয়ার চোখের দিকে দৃষ্টিপাত করে লামিয়াকে উদ্দেশ্য করে বলল, আপু এটা কি হলো? আপনি কি প্রতিজ্ঞা করে এসেছেন আমাকে আমার মতো থাকতে দিবেন না? একদম তাই। আর 1 মিনিট আপু, আপনি এসব কি ধরনের কথা? আমি বলেছি না এসব কথা না বলতে। উফ, আল্লাহ, আপনি ইচ্ছা করে আমার মান সম্মান প্লাস্টিক করে দিয়েছেন। আমি আপনাকে এখন কি কি করবে? করো না। আমিও তো চাই আমার স্বামী আমার সাথে যেটা ইচ্ছা হয় করুক। এমন নেশালো কণ্ঠে কথা বলার কি প্রয়োজন? এমনিতেই তো কথা বলা যায়। বলা তো অনেকভাবেই যায়, তবে মন আর মাইন্ডের উপর সব কিছু ডিপেন্ড করে জান। লামিয়া কথাগুলো বলতে বলতে ফাহিমের দিকে আবারও এগিয়ে আসতে লাগলো। ফাহিমের বুকের ওপর লামিয়া নিজের হাত রেখে আলতো করে ফাহিমের ঠোঁটের দিকে নিজের ঠোঁট জোড়া এগিয়ে দিতেই ফাহিম লামিয়াকে উদ্দেশ্য করে বলল, আপু আবার? যতক্ষণ না আপু আর আপনি দূর হচ্ছে মুখ থেকে ততক্ষণ চলবে এই ঠোঁটের উপর আমার অত্যাচার। কিন্তু লামিয়া আবারও ফাহিমের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। এই মিষ্টি মধুর স্বাদকে কি আর দূরে রাখা যায়? এই স্বাদ গ্রহণ করতে হয়। অফিস টাইম শেষ করে ফাহিম লামিয়া একসাথে অফিস থেকে বেরিয়ে এলো। রাতে বাড়িতে গিয়ে ফাহিম খাবার টেবিলে বসে নিজের মাকে উদ্দেশ্য করে বলল, আম্মু, আমি একটা কথা বলতে চাইছিলাম। কি কথা বল? আসলে আম্মু, আমি না একজনকে খুব পছন্দ করি, আর আমি চাইছি তাকে তুমি দেখো। যদি তোমার পছন্দ হয় তো। শার্ট আপ ফাহিম, যেটা বলছিস সেটা ওখানেই থাকে। আমি তোকে একটা পরিষ্কার কথা বলতে চাই যে আমি যেই মেয়েকে পছন্দ করি তাকেই তোকে বিয়ে করতে হবে। আচমকা নিজের মায়ের এমন ঝাড়ি খেয়ে ফাহিম অবাক হবার পাশাপাশি ভয় পেয়ে গেল। ফাহিমের মা আবার কাকে পছন্দ করেছে? তাছাড়া লামিয়াকে ছাড়া অন্য কাউকে বিয়ে করাটা ফাহিমের পক্ষে তো পসিবল না। ফাহিম মনে প্রাণে লামিয়াকে ভালোবাসে, আর লামিয়া ছাড়া অন্য কাউকে নিজের মন ফাহিম দিতে পারবে না। ফাহিম নিজের আম্মুকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, আম্মু, তুমি কাকে পছন্দ করেছো? আমি লামিয়াকে পছন্দ করেছি। আমার বাড়ির বউ হিসেবে লামিয়াকে নিয়ে আসবো, এমনটা আমি লামিয়ার বাবা মাকে কথা দিয়ে এসেছি। আমি আমার কথা ফিরিয়ে আনতে পারবো না। ফাহিম আর কিছু বলতে পারল না, জাস্ট হেসে ফেলল সে। আসলে ফাহিম নিজেও তো তার আম্মুকে এই কথাটাই বলতে চেয়েছে, অথচ তার মা এখন নিজেই এই বিষয়ে কথা বলছে। অতঃপর আর কি? ফাহিম কোনো মতে খাবার খাওয়া শেষ করে নিজের রুমে এসে লামিয়াকে কল করে সব কিছু খুলে বলল। ফাহিমের কথাগুলো শোনার পর লামিয়া খুশিতে গদগদ হয়ে গিয়ে বলল, উফ, এখন আমার ইচ্ছে করছে খুশিতে তোমাকে জড়িয়ে ধরি, এতটা শান্তি লাগছে। শেয়ার বলতে আগামীকাল মনে হয় যাবে পাকা কথা বলতে। তুমি রেডি তো? রেডি মানে? আমি তো ওই দিন অফিসেই রেডি হয়ে গিয়েছিলাম, তুমি তো সেদিকে খেয়ালই করলে না, তাই আর কি। আল্লাহ, কেমন বউ আমার, মুখে কিছুই আটকায় না। ফাহিম লামিয়ার সাথে অনেকটা সময় ধরে হেসে হেসে খুশি মনে কথা বলল। ভালোবাসার জয় সব সময় হবে। প্রিয়জনকে বিশ্বাস করতে হবে। যদি তাকে বিশ্বাসটাই না করতে পারলাম তবে কিসের ভালোবাসা? ফাহিম আর লামিয়ার মাঝে অনেক বাধা ছিল, তবে সেসব তাদের সত্যিকারের ভালোবাসার কাছে কিছুই না। লামিয়া আর ফাহিমের জন্য দোয়া করবেন সবাই, তারা যেন সব সময় এমন করেই ভালোবাসায় বন্দি থাকতে পারে। সিনিয়র আপু যখন বউ, ভালোবাসা কি ঠেকাতে পারবে ঢেউ? ভালোবাসা কি ঠেকাতে পারবে কেউ? অতঃপর বলতে চাই, ভালো থাকুক পৃথিবীর সমস্ত ভালোবাসা, পূর্ণতায় আলোকিত হোক প্রতিটা হৃদয়।